ডিজেল, অকটেন, পেট্রোল সহ বাড়ল জ্বালানি তেলের দাম। কষ্ট হলেও আপত্তি নেই সাধারণ মানুষের, চান সিরিয়াল রেশনিং থেকে মুক্তি। বাড়ছে ঠিক আছে, কিন্তু আমাদের যদি রেগুলার তেলটা পাওয়া যায় তাইলে আমাদের কোনো সমস্যা নাই। তেলের দাম যেহেতু বাড়ছে, লিমিট সিন্ডিকেট বাদ দিতে হবে। যে যতটুকু নিতে চায় তাকে ততটুকু দিয়ে সান্ত্বনা দিতে হবে। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান। ভোর পর্যন্ত চলল কার্যক্রম, সোমবার ঘোষিত হবে তালিকা। নমিনেশনের বিষয়েও আমরা পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবহার করে আমরা মনোনয়ন ঠিক করতেছি। 2 দশক পর কাল পৈতৃক ভিটা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেবেন বগুড়াকে দেশে ত্রয়োদশ সিটি কর্পোরেশন করার ঘোষণা। তারেক রহমান আসছে আমাদের গ্রামের বাড়িতে, আমাদের 10-12 নিয়ে আসছে। বিয়ে শাদিতে এরকম আনন্দ হয় না, তার চেয়ে বেশি আনন্দ মানুষ উৎসব করছে। রাজশাহীতে বিশেষ টিকাদান ক্যাম্পেইনে 83% টার্গেট পূরণ। উপদ্রুত এলাকায় হামের প্রকোপ কমার দাবি সংশ্লিষ্টদের। নতুন টেলিকম পলিসিতে আইসিএক্স কার্যক্রম বন্ধের প্রস্তাব বিদেশিদের হাতে তুলে দেওয়ায় সমালোচনা। দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষার আশ্বাস দিলেন মন্ত্রী। কারো লেজ টেনে ধরবো না, আমরা শুধু দেখতে চাচ্ছি যে সব কিছুই নিয়ম মাফিক হয়েছে কিনা। দ্যাটস আওয়ার কনসার্ন অনলি। যুক্তরাষ্ট্রকে এক বিন্দু বিশ্বাস করে না ইরান, জানালেন স্পিকার। যে কোনো সময় হামলা মোকাবেলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী। হরমুজ ইস্যুতে ট্রাম্পের জরুরি বৈঠক। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম এক লাফে অনেকটাই বাড়িয়েছে সরকার। অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিন সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। রোববার থেকে কার্যকর হওয়া নতুন দামে অকটেন লিটার প্রতি 140, পেট্রোল 135, ডিজেল 115 এবং কেরোসিন 130 টাকা নির্ধারণ করা হয়েছে। ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজধানীর বিভিন্ন পাম্পে নতুন দামে তেল বিক্রি শুরু হয়েছে। দাম বাড়লেও কমেনি ভোগান্তি। রাত 12টার পর থেকেই নতুন দরে তেল বিক্রি শুরু হয় পাম্পগুলোতে। কিন্তু বেশি দাম দিয়েও প্রয়োজন মাফিক তেল না পেয়ে হতাশ রাজধানীর আসাদ গেট সহ বিভিন্ন পাম্পে তেল নিতে আসা চালকরা। 140 টাকা রেটে তেল নিলাম, 1500 টাকা তেল দিল। এই 16 ঘন্টা লাইনে দাঁড়ায় 1500 টাকা তেল। 15 টাকা বাড়তি দিচ্ছে, তাও তেল ফুল দেয় না, দিতে আছে 4000 টাকা টোটাল। তোর লাভ কি, বাড়ে লাভটা কি? এই টাকাটা কে দিব? এই টাকাটা কি আমাদেরকে যাত্রী দেয়? আমাদেরকে যাত্রী দেয়। যাত্রী 10 টাকা ভাড়া দিতে চায় না, 10 টাকা। এখনও চালু রয়েছে নির্দিষ্ট সীমা। বাসে 5000 টাকার, বড় পিকআপে 20 লিটার, ছোট পিকআপে 15 লিটার, প্রাইভেট কারে 10 লিটার এবং মোটরসাইকেলে ফুয়েল পাস থাকলে 1000, না থাকলে 500 টাকার তেল দেয়া হচ্ছে। রাত 9টা বাজে সিরিয়াল দিছি, সকাল 7টা বাজে আপনি যদি সিরিয়াল দিয়ে গাড়ি না চালাতে পারেন আমরা কি করতে আইছি বলে? মাইরা ফেলান, আমাদের জ্বালাতে নেই গাড়ি, আমাদের মালিক মাইরা ফেলান, শ্রমিক মাইরা ফেলান। সে একটা পিকআপে 10 লিটার তেল দিবে, 10 লিটার তেল দিয়ে একটা পিকআপে 5 ঘন্টা কেউ দাঁড়ায়। তারা বলতে আছে 5 লিটার দিতে বললে, 15 লিটার বরাবর দিতে বললে, সে 15 লিটারও দিতে পারবে না। তাহলে আমরা কেন গাড়ি নিয়ে দাঁড়াইছি? চালকদের অভিযোগ, বর্তমানে যে তেল মজুদ রয়েছে তা আগের দামে কেনা, তবুও বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। তেল বাড়বে না, এটা আমরা সবাই জানি, বা এটাই আমরা যে আসতেছি। প্রত্যেকটা স্টেপে কিন্তু খরচ বৃদ্ধি পাবে, কিন্তু আমাদের ইনকাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। আমরা ঋণে জর্জরিত হয়ে যাচ্ছি। গভীর রাতেও পাম্পে লম্বা লাইন, অনেকেই সকাল থেকে আছেন অপেক্ষায়। চালকদের প্রত্যাশা দাম বাড়লেও যেন সরবরাহ স্বাভাবিক হয়, উঠিয়ে নেওয়া হয় রেশনিং ব্যবস্থা। বাড়ছে ঠিক আছে, কিন্তু আমাদের যদি রেগুলার তেলটা পাওয়া যায় তাইলে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু যদি এরকম বাড়ার পরও যদি এই সমস্যা দেখা দেয় তাহলে ভাই আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। তেলের দাম যেহেতু বাড়ছে, লিমিট সিন্ডিকেট বাদ দিতে হবে। যে যতটুকু নিতে চায় তাকে ততটুকু দিয়ে সান্ত্বনা দিতে হবে। একজন বাইকার 500 টাকার তেল পাবে, কেউ 300 টাকার তেল পাবে, এই লিমিটটা যেন না থাকে। এদিকে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে চাহিদা মাফিক তেল সরবরাহ করা না হলে ভোগান্তি কমবে না। ডিপো থেকে তো আমরা তেল কম পাচ্ছি, যদি আমরা বেশি পাইতাম তখন গ্রাহককে এই ভোগান্তিটা ভুগতে হতো না। তেল লাগে 4 গাড়ি 5 গাড়ি, আমার তেল দিচ্ছে 1 গাড়ি না, আমাদের তো দিচ্ছে না। আমাদের না দিলে আমরা কই থেকে দিব?
জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলবে নিত্যপণ্যের বাজার ও পরিবহন ভাড়ায়, এমনটাই আশঙ্কা সাধারণ মানুষের। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। এ বিষয়ে খোঁজখবর রাখছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যেতে চাই রেদওয়ান আহমেদের কাছে। তিনি রয়েছেন রাজধানীর বিজয় সরণ এলাকায়। রেদওয়ান, তেলের দাম তো বৃদ্ধি পেল, গ্রাহকরা কি বলছেন? আপনার মাধ্যমে কয়েকজন গ্রাহকের প্রতিক্রিয়া আমরা জানতে চাই। মারফি, তেলের দাম বৃদ্ধি পাওয়ার পরও কিন্তু এখনো পরিস্থিতি আগের মতোই রয়েছে। অর্থাৎ গত কয়েক সপ্তাহ ধরে আমরা যেটি জানাচ্ছিলাম যে দীর্ঘ সারি, দীর্ঘ লাইন, ভোগান্তি, আজকের পরিস্থিতিও কিন্তু ঠিক পরিবর্তন হয়নি। এখন পর্যন্ত আমরা আসার পথে দেখছিলাম যে মহাখালী পর্যন্ত পৌঁছে গেছে এই বিজয় সরণির যে ট্রাস্ট ফিলিং স্টেশনটি রয়েছে সেই স্টেশনের লাইন। অর্থাৎ ভোক্তাদের সাথে কথা হচ্ছিল, তারা আমাদের যেটি বলছেন যে যেহেতু গতকাল থেকেই নতুন দামের কথা শোনা যাচ্ছে এবং আজকে থেকে সেই নতুন দামেই তারা তেলটি সংগ্রহ করছেন, সেক্ষেত্রে তাদের যেটি ভাষ্য সেটি হচ্ছে যে যেন দাম বাড়ার পরও যেন তেল সরবরাহ ঠিকঠাক থাকে এবং যেন রেশনিং পদ্ধতিটি উঠিয়ে নেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন পাম্পগুলোতে আমরা দেখেছি যে কয়েকটি পাম্পে সকাল থেকে তেল সরবরাহ করা হচ্ছে, কোনোটিতেই কিন্তু আসলে রেশনিং পদ্ধতি ছাড়া তেল দেওয়া হচ্ছে না। অর্থাৎ ফুয়েল পাস যদি থাকে সেক্ষেত্রে সর্বোচ্চ 1400 টাকার তেল সরবরাহ করা হচ্ছে। এবং তারপরেও এখন পর্যন্ত যেই জটিলতাটি তৈরি হয়েছে, আজকে যেহেতু সাপ্তাহিক প্রথম কর্মদিবস এবং রাস্তায় প্রচুর যানবাহনের চাপ, আমরা দেখেছি যে এই জ্বালানি সংকটের কারণে যারা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন তারা মূলত দুটি লেন কিন্তু দখল করে ফেলেছেন। অর্থাৎ 4 লেনের 2 লেনই আসলে জ্বালানি তেল সংগ্রহ করার জন্য যে দীর্ঘ সারি তৈরি হয়েছে যানবাহনের, তাতে কিন্তু কিছুটা আসলে ভোগান্তি বেড়েছে বলা যায়। এবং আজকে রবিবার থেকে যে নতুন দাম সেটি হচ্ছে 20 টাকা বাড়িয়ে অক্টেনের দাম হয়েছে 140 টাকা, আর পেট্রোলের দাম প্রতি লিটারে 19 টাকা বাড়িয়ে হয়েছে 135 টাকা, আর ডিজেলের দাম প্রতি লিটারে বাড়ানো হয়েছে 15 টাকা। অর্থাৎ ডিজেল বিক্রি হচ্ছে 115 টাকা করে। এবং আমরা পাম্পে আসার পরপরই দেখেছি যে সকাল থেকে বেশিরভাগ পাম্পেই কিন্তু তেল দেয়া হচ্ছে না, এবং যেই কয়েকটিতে দেয়া হচ্ছে সেগুলোতেও দেখা যাচ্ছে যে দীর্ঘ সারি যানবাহনের। এবং যারা ভোক্তারা রয়েছেন তারা ইতিমধ্যে বলছেন যে যেহেতু তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, সুতরাং এই পরিস্থিতিতে কিন্তু যার যেই প্রয়োজন অনুযায়ী তেল দেওয়া উচিত এবং প্রয়োজনীয় জ্বালানিটুকু পেলে তারা হয়তো এই দীর্ঘ লাইনে আর কষ্ট করতে হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে গ্রাহকরা কিন্তু ফুয়েল পাসের মাধ্যমে তাদের সেই জ্বালানিটুকু সংগ্রহ করছেন, এবং তাতে করে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে লাইনগুলো কিন্তু এই পাম্প ছাড়িয়ে দীর্ঘ সারি অর্থাৎ কয়েক কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে গেছে। মারফি। রেদওয়ান, ধন্যবাদ যুক্ত হবার জন্য। এবার যাব ঢাকার বাইরে সাতক্ষীরায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, নতুন দামে তেল বিক্রি হচ্ছে কিনা পাম্পগুলোতে, চাহিদা অনুযায়ী জ্বালানি পাচ্ছেন কিনা গ্রাহকরা? মারফি, সাতক্ষীরা জেলার যে জেলা প্রশাসন কার্যালয় দৈনিক জ্বালানির যে তথ্য, সেই তথ্যে সাতক্ষীরা জেলায় বর্তমানে 1 লাখের বেশি ডিজেল মজুত রয়েছে, 54,000 লিটার অকটেন এবং 26,000 লিটার 54,000 লিটার পেট্রোল এবং 26,000 লিটার অকটেন। এবং গতকাল রাতে জেলা প্রশাসক কিন্তু একটি নির্দেশনা দিয়েছেন যে গতকাল পর্যন্ত যে তেল মজুত ছিল ফিলিং স্টেশনগুলোতে, সেই তেলগুলো কিন্তু যে সরকারের পূর্ব নির্ধারিত যে মূল্য, সেই মূল্যে বিক্রি করতে হবে এবং ডিপো থেকে নতুন তেল আসার পর সেটি আবার হচ্ছে নতুন নির্ধারিত দামে বিক্রি হবে। তো সেই লক্ষ্যেই এখন আমি যে ফিলিং স্টেশনটিতে রয়েছি, শহরের এবিকান ফিলিং স্টেশন, এখানে এই যে 8টা বাজার সঙ্গে সঙ্গে তেল বিতরণ শুরু হয়েছে এবং এই তেল পেতে গ্রাহকদের যে দীর্ঘ লাইন, সেই লাইনও আপনি মারফি দেখছেন। তো সব মিলে সাতক্ষীরার যে 29টা ফিলিং স্টেশন রয়েছে, সেখানকার অধিকাংশ ফিলিং স্টেশন কিন্তু বন্ধ থাকবে। তবে যে সকল স্টেশনগুলোতে তেল মজুত রয়েছে, সরকারের পূর্ব নির্ধারিত দামেই বিক্রি করতে হবে এমন নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। মারফি।
আকরাম, ধন্যবাদ যুক্ত হবার জন্য। শেষ দিনের সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সাথে ছিলেন স্থায়ী কমিটির সদস্যরা। শনিবার বিকেলে শেষ দিনের সাক্ষাৎকার শুরু হয়ে ভোর 4:45 পর্যন্ত চলে। এ সময় মনোনয়ন বোর্ডের সদস্যরা প্রার্থীদের কাছ থেকে দেশ ও নারী অগ্রযাত্রায় নিজ নিজ পরিকল্পনা জানতে চান। মনোনয়ন প্রত্যাশীরা জানান, যোগ্যদের মনোনয়ন দেয়া হলে দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন তারা। ভোর 4:45 গুলশানের বিএনপি কার্যালয়ে তখনও চলে সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ। কারণ যাচাই বাছাইয়ের ছিল শেষ দিন। শনিবার বিকেলে শুরু হওয়া সাক্ষাৎকার পর্ব রোববার ভোরে শেষ করে বাসায় ফেরেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একে একে কার্যালয় থেকে বের হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটি ও মনোনয়ন বোর্ডের সদস্যরা। সবার কথা শুনলাম, এখন 9টার মধ্যে 35 করতে বলতো, এটা তো বিরাট কাজ। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা শনিবার সাক্ষাৎকার দেন। জানান, যোগ্যদের মনোনয়ন দেয়া হলে দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন তারা। তবে বিতর্কিত কিংবা 5 আগস্টের পর বিএনপিতে যোগদানকারীদের মনোনয়ন না দেওয়ার আহ্বান ছিল তাদের কণ্ঠে। দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ছিলেন, ব্যক্তি ইমেজ জনসম্পৃক্ত থেকে যারা রাজনীতি করেছেন, সেই সকল নারী নেত্রীদেরকে মূল্যায়ন করবে বলে আমরা ওনার সাক্ষাৎকার থেকে আমরা উপনীত হয়েছি। একটা কোয়ালিটিও যদি পাওয়া যায় যেটা আর 10 জনের মধ্যে নেই, যেটা হলে পার্লামেন্ট আরও শক্তিশালী হবে, তাদেরকে কিন্তু চিহ্নিত করে তারা সংসদে নিয়ে আসার একটা প্রচেষ্টা করবে আমি আশা করি। মাননীয় প্রধানমন্ত্রীর সবার চাইতে তার বেশি ধৈর্য, এবং তিনি যে ধরনের তার ধৈর্যের মাধ্যমে সবার সাথে যেই আন্তরিকতা দেখিয়েছেন, আমরা আসলেই খুবই খুশি। মনোনয়ন বোর্ডের সদস্যরা প্রার্থীদের কাছ থেকে দেশ ও নারীর অগ্রযাত্রায় ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। মনোনয়নের বিষয়েও পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবহার করেছে দলটি। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, নমিনেশনের বিষয়েও আমরা পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবহার করে আমরা মনোনয়ন ঠিক করতেছি। 36 আসনে বিএনপি তাদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন তালিকা ঘোষণা করবে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। 2 দশক পর পৈতৃক ভিটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হওয়ার পর সোমবার নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তিনি। সফরকালে বগুড়াকে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন। থাকবে আরও বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচি। প্রধানমন্ত্রীর এই সফরে বিস্তারিত জানাচ্ছেন মেহেরুল সুজন, ছবি তুলেছেন আব্দুল মোমিন। অশীতিপর বৃদ্ধ আব্দুস সাত্তার 66 বছর ধরে দেখভাল করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা। জীবদ্দশায় প্রেসিডেন্ট জিয়া আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কখনো কিশোর, কখনো তরুণ তারেক রহমানকে দেখেছেন তিনি। এবার সেই তারেক রহমানকে দেখবেন প্রধানমন্ত্রী হিসেবে। 80 বছরের এক জীবনে একই পরিবারের 3 সদস্যকে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে পড়েছে বৃদ্ধ আব্দুস সাত্তারের। আমাকে বলল গোসলের পানির ব্যবস্থা করে, আমি তো মনে করেন যে কারেন্ট ছিল না, আচ্ছা গোসলের পানির ব্যবস্থা করে দিলাম বালতি করে। উনি গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার পর মশিরি টাঙ্গাইলাম ওই খাটে। সেই খাটটা চিটাগাং দিয়ে আছে, আচ্ছা বোমাই খাট ছিল, শাল খাটে। খুবই আনন্দ লাগতেছে আর কি। কি চাওয়া আছে ঘরের ছেলের কাছে, কোনো চাওয়া আছে নাকি? না, ইনশাআল্লাহ দেশ ভালোভাবে চালনা করুক। 2006 সালে মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন পৈতৃক ভিটা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গিয়েছিলেন তারেক রহমান। সেই পৈতৃক ভিটায় 20 বছর পর ফিরছেন প্রধানমন্ত্রী হয়ে। গাবতলীর মানুষের মন জুড়ে তাই যেন ঈদের খুশি। বিয়ে শাদিতে এরকম আনন্দ হয় না, তার চেয়ে বেশি আনন্দ মানুষ উৎসব করছে। ভালো লাগছে, খুব আনন্দিত লাগছে। তারেক রহমান আসছে আমাদের গ্রামের বাড়িতে, আমাদের তার বাসভবনে আসছে। প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে চাইবার কিছু না থাকলেও অনেকের প্রত্যাশা, গেল 2 দশক বঞ্চিত থাকা এলাকাকে নিয়ে যাবেন দেশের উন্নয়নের মূল স্রোতে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ঘোষিত বাগবাড়ি উপজেলা আমাদের প্রাণের দাবি, তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের কাছে তার বাবার প্রতিশ্রুতি
তার বাবার ওয়াদা হিসেবে উনি বাগবাড়িয়া উপজেলা একটা ঘোষণা করে যাবেন। এই বাড়িতে আসবে আমরা তো তাকে দেখতে পারবো দুই চোখ নয়ন ভরে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, আর কিছুই পাওয়া না আমাদের। সোমবার ঢাকা থেকে বগুড়ায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই 150 বছর বয়সী বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন। একদিনের সফরের শেষ দিকে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি। দীর্ঘদিনের প্রত্যাশা বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভা যে সিটি কর্পোরেশন, সেটি তিনি শুভ উদ্বোধন ঘোষণা করবেন। বগুড়ার আপনার প্রেস ক্লাব শুভ উদ্বোধন করবেন। বগুড়ার তারই নির্মিত বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ পুনর্নির্মাণ শুরু করবেন। প্রধানমন্ত্রী এই সফরে আদালতে অনলাইন জামিননামার কার্যক্রম উদ্বোধন সহ বেশ কিছু উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করবেন। এছাড়া বাগবাড়িতে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। রাজশাহী বিভাগে বিশেষ কর্মসূচির আওতায় লক্ষ্যমাত্রা 83% হামের টিকাদান সম্পন্ন হয়েছে। এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। চিকিৎসকরা বলছেন, টিকাদান বৃদ্ধির সাথে সাথে সংশ্লিষ্ট এলাকাগুলোয় কমতে শুরু করেছে হামের প্রকোপ। তাই 20 এপ্রিল থেকে দেশ জুড়ে শুরু হতে যাওয়া টিকাদান ক্যাম্পেইনে নির্ধারিত বয়সের সব শিশুদের অংশগ্রহণ নিশ্চিততে জোর দিচ্ছেন তারা। 11 মাস বয়সী শিশু রায়ান সপ্তাহ দুয়েক আগে সুস্থ থাকলেও এখন মুখ থেকে ধীরে ধীরে ঘাড়, বুক, পিঠ, হাত, পা সবশেষে পুরো শরীরে ছড়িয়ে পড়েছে হামের মতো র্যাশ। প্রথম অবস্থায় শিশুটির চিকিৎসা শুরু হয় একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসক চর্মরোগের চিকিৎসা করলেও অবস্থা বেগতিক হলে ভর্তি করা হয় রামেক হাসপাতালে। গায়ে র্যাশ বের হয়, পরে আমরা রহিম স্যারের কাছে, বারিন্দ্র মেডিকেলের রহিম স্যারের কাছে গেলাম। উনি বলল কি যে এটা অ্যালার্জি। সরকারি মেডিকেলে আসলাম, এখানেও বললো যে অ্যালার্জি। তারপর এখানে রাখার পর বললো যে না, এটা হাম। এভাবে নানা কারণে চিকিৎসা বিলম্বিত হামের রোগী এখনও আসছে হাসপাতালে। তবে রামেক হাসপাতালে গত কয়েকদিনে কমেছে ভর্তি ও মৃত্যুর হার। 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 24 জন রোগী, আর ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছে 10 জন। যদিও অভিভাবকদের আতঙ্ক কাটেনি এখনো। রাত্রে কাঁপতে কাঁপতে জ্বর, সকাল থেকে গায়ে সব বের হয়ে গেল। বললো যে হলো গায়ে অ্যালার্জি বাড়াইছে, অ্যালার্জি চিকিৎসা দিল, তারপরে বাচ্চা যেমনি নামা তেমনি উঠা হতে লাগলো। একটু কান্না করছিল, জ্বালাপোড়া করছিল, বুঝতে পারছিলাম না। তারপরে আপনার হচ্ছে যে সকালে যখন আলোর তেলি আসলাম তখন দেখছি যে দেখলাম বের হয়েছে। ঠান্ডা, নিউমোনিয়া, শ্বাসকষ্ট নিয়ে অনেক ভর্তি হচ্ছে। যে রোগী আসছে সেটাই শ্বাসকষ্ট, তারও অক্সিজেন দেওয়া লাগছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাম রোগীদের জন্য অতিরিক্ত অক্সিজেন লাইনের সেবা নিশ্চিত হওয়া ও আইসিইউ বেড সহ সেবার মান বাড়ানোয় কমেছে মৃত্যুর সংখ্যা। আমাদের দিক থেকে আমরা যে কাজগুলো করছি, আমরা কিন্তু আমাদের যে শিশু ওয়ার্ডগুলো রয়েছে সেখানে অতিরিক্ত অক্সিজেন লাইনের ব্যবস্থা করেছি। আমরা যে আমাদের শিশু আইসিইউ বেড সংখ্যা ছিল সেটি বৃদ্ধি করেছি। একই সাথে যে নন মিজলস অর্থাৎ হাম নয় এরকম রোগে আক্রান্ত যে শিশুগুলো ছিল তাদেরকে কিন্তু অন্য একটি হাসপাতালে স্থানান্তর করার ব্যবস্থা করেছি। জাতীয় ও স্থানীয়ভাবে রাজশাহীর 5টি জেলায় জরুরি টিকার কার্যক্রম চলছে। রাজশাহী বিভাগে 4,40,194টি টিকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার মধ্যে অর্জন হয়েছে 3,67,335টি। সংশ্লিষ্ট এলাকাগুলোতে হামের প্রকোপ কমতে শুরু করেছে বলেও মনে করছে স্বাস্থ্য বিভাগ। ইমিউনিটি অভাবের কারণে হামের প্রাদুর্ভাবটা দেখা গেছে এবং ফলশ্রুতিতে আমাদের স্বাস্থ্য বিভাগ সচেষ্ট রয়েছে। আমরা জাতীয় এবং স্থানীয়ভাবে বিশেষ করে আমাদের রাজশাহী জেলার 5টি জেলায়, 8টি জেলার ভিতরে 5টি জেলায় আমরা জরুরিভাবে টিকা কার্যক্রম চালু করেছি। চিকিৎসকরা জানান, প্রতিষেধকের মাধ্যমে হার্ড ইমিউনিটি তৈরি করাই হাম থেকে বাঁচার একমাত্র উপায়। সে কারণে টিকাদান কার্যক্রমে নির্ধারিত বয়সী শিশুদের যত বেশি সংখ্যক টিকা দেয়া যাবে ততই এই রোগের সংখ্যা কমবে বলে জানান তারা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ভোলায় জ্বালানি তেলের সংকটের কারণে বিপাকে মোটরসাইকেল বিক্রেতারা। আগের মতো মিলছে না ক্রেতা। 10 দিনেও একটি মোটরসাইকেল বিক্রি করতে পারছে না অনেক ব্যবসায়ী। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তেলের সরবরাহ বৃদ্ধির আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
ভোলা শহরের উকিলপাড়া এলাকার মোটরসাইকেল ব্যবসায়ী আরিফুর রহমান প্রায় ৬ বছর ধরে হোন্ডা কোম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন তিনি। তবে সম্প্রতি জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে তার ব্যবসায়। একটি মোটরসাইকেল বিক্রি করতেই হিমশিম অবস্থা। তার উপর ক্রেতাদের দাবি নতুন মোটরসাইকেলের সাথে দিতে হবে কমপক্ষে ৫ লিটার পেট্রোল। তাই ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করতে বিপাকে পড়ছেন তিনি। গত ৬ বছরে আমি এত ক্রান্তিকাল অতিক্রম করিনি যে 10 দিন ধরে আমি একটা গাড়িও সেল করতে পারিনি। যাও কাস্টমার 2-1 আসে, তারা বলতেছে যে যদি 5 লিটার তেল দেন তাহলে গাড়ি নিব। তা আমি তো তেল বিক্রি করি না। একই অবস্থা অন্য কোম্পানির ডিলারদেরও। মাস 2 আগেও যেখানে প্রতিদিন 4 থেকে 5টি মোটরসাইকেল বিক্রি হতো, সেখানে এক সপ্তাহে একটিও বিক্রি করতে পারছেন না তারা। এমনকি মোটরসাইকেল ক্রয় করে পেট্রোল বা অক্টেন না পেয়ে টাকা ফেরত নিয়ে যাচ্ছেন অনেক ক্রেতা। আমরা মাসে 25 থেকে 30টা বাইক সেল করতাম, বাট এখন তার অর্ধেকে নেমে আসছে। বলছেন না, তেল আপনি সংগ্রহ করে দিতে যদি পারেন তাহলে আমি আপনার কাছ থেকে গাড়ি নিব। তখন বাধ্য হতে বল যে তাহলে আমার টাকা ফেরত দেন, আপনার গাড়ি আমি নিব না। আমাদের কিস্তির যে কাস্টমার, তারা ঠিক মতন আমাদের কিস্তি চালাইতে পারতেছে না। এই জন্য আমরা আমাদের কোম্পানির যে ডিউ টাকা যেভাবে আমাদের করার, ওইগুলো আমরা এইভাবে করতে পারতেছি। মোটরসাইকেল ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্তের বিষয়টি স্বীকার করে চেম্বার অফ কমার্সের পরিচালক বলেন, ভোলায় দ্রুতই তেলের সরবরাহ আরও বাড়ানোর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। তাই ব্যবসায়ীদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক মহোদয়ের কাছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা গিয়েছি, চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমরা গিয়েছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই চাহিদার চাইতে 50% তেল তিনি সরবরাহ নিশ্চিত করবেন। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ভোলার মোটরসাইকেল ব্যবসায়ীরা। জারিন অর্নি, যমুনা নিউজ। চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে বালু খেকুদের থাবায় এক রাতেই উধাও একটি বালুচর, অথচ সেখানে খেলা করত শিশু কিশোরেরা। ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলার কারণে ভাঙন হুমকিতে কোটি কোটি টাকা ব্যয় নির্মিত নদী রক্ষা বাঁধ, তাতে ক্ষুব্ধ স্থানীয়রা। এক রাতে উধাও গোটা একটি বালুচর। অদ্ভুতরে এমন কাণ্ড চাঁদপুরের হাইমচরে। আগের দিন বিকেলে চরটিতে খেলতে গিয়েছিল স্থানীয় শিশু কিশোররা। পরদিন সকালে উঠে স্থানীয়রা দেখতে পায় গায়েব হয়ে গেছে পুরো এলাকা। স্থানীয়দের অভিযোগ, রাতের আধারে বালু খেকোদের হানায় ঘটেছে ঘটনাটি। প্রভাবশালী একটি চক্র ড্রেজার দিয়ে বালু কেটে নিয়ে গেছে। এখন সেখানে শুধুই অথই পানি। এক রাতে রাতারাতি 3-4টা ড্রেজার পরে আসছে, আইসা রাতারাতি পুরা চরটা কাইতে নিয়ে গেছে বালু খেকোরা আর কি। তখন আমাদের নদী এমন মিলে ভাঙতেছে, আমাদের এই এলাকার কোনো বাড়িঘর থাকবে না যদি এটারে না বাদ দেয়। চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীনগর এলাকা। প্রতিনিয়ত মেঘনার তীরবর্তী বালুচরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন হয় এখানে, যার প্রভাব পড়ছে চরাঞ্চলে। ঝুঁকিতে নদী রক্ষা বাঁধ। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত ব্যবস্থা না নিলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় বাসিন্দারা। আমরা সেটা সেই বালু খেকো বালু মাফিয়াদের গ্রেপ্তার চাই এবং বিচার চাই। এই ঘটনার সাথে যারা জড়িত সকলের আইনে আওতা আনা হোক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে। 400 কোটি টাকার এই ব্লকের বাঁধ আজ হুমকির মুখে। এলাকাবাসী আমরা সবাই আতঙ্কিত। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বলছে, মেঘনা নদী থেকে বালু উত্তোলনের জন্য কাউকে অনুমতি দেয়া হয়নি। অবৈধভাবে বালু তোলায় এরই মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতের আধারে অবৈধ বালু উত্তোলনের ফলে আমাদের ডাম্পিং জোনের, প্রতিরক্ষা কাজের ডাম্পিং জোনের 100 মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা আমরা প্রতিনিয়ত পর্যবেক্ষণে রাখছি। এখানে ভয়ের কোনো কারণ নাই। আমরা জরুরি প্রয়োজন হলে এখানে জিও ব্যাগের মাধ্যমে আমরা প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করব। বালু উত্তোলনের বিষয়ে এবং অবৈধভাবে যারা বালু উত্তোলন করছে তাদের বিষয়ে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থান আছে এবং সতর্ক আছে, যাতে কোনোভাবে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে কোনো নদী ভাঙনের শিকার না হয়। হাইমচরে ক্ষতিগ্রস্ত বাঁধ রক্ষায় জরুরি ভিত্তিতে মেরামত কাজও শুরু হয়েছে। এই জায়গাটুকু তা না, আমাদের অচিরেই শামবালার কাজ আরম্ভ হবে, অচিরেই নীলকমলে কাজ আরম্ভ হবে, ইব্রাহিমপুরে এবং রাজেশ্বরের স্থায়ী বাঁধের কাজ আরম্ভ হবে। গত এক সপ্তাহে বালু উত্তোলনের প্রভাবে ওই এলাকায় ভাঙন দেখা দেয়। স্থানীয়দের প্রতিবাদের মুখে 5 জনকে আটক করে পুলিশ। 7 জনকে আসামি করে মামলা করে পানি উন্নয়ন বোর্ড। মামলায় 5 জনকে গ্রেফতার দেখানো হয়। তবে পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা কেউই বালু উত্তোলনের মূল হোতা নয়। সাবরিনা লিজা,
যমুনা নিউজ। ন্যায্য দাম না পাওয়া এবং সংরক্ষণের অভাবে পটুয়াখালীতে কমে যাচ্ছে আলু চাষ। হিমাগারের অভাবে খেতেই পড়ে থাকে বস্তা। লোকসানের কারণে ক্রমশই উৎপাদন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষিরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাস, শিগগিরই সংরক্ষণে নেওয়া হবে যথাযথ উদ্যোগ। 80 দশকে উপকূলীয় জেলার কৃষকদের মাঝে আলু চাষে ব্যাপক আগ্রহ দেখা দিলেও সময়ের সাথে তা ক্রমশ কমতে থাকে। একদিকে ন্যায্য দাম না পাওয়ার হতাশা, অন্যদিকে সংরক্ষণ ব্যবস্থা না থাকায় আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নেয় কৃষকরা। এই যেমন পটুয়াখালীতে গেল বছর 1035 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছিল, কিন্তু এবার আলু চাষের জমির পরিমাণ মাত্র 613 হেক্টর। গেল বার দিয়েছি দেড় বুঝতে পাইকার উপায় নেই আর ব্যস্ত উপায় নেই, রয়েছে টাল দেওয়া, টালে ফুসি গেছে, বেস্তারিনি। সব জিনিসের দাম, এই জমিতে দাম, এবারে তুলুনি তো দেই হ্যাগো দাম, সব নিয়ে হাতে আমাকে কিছু পোষে না। গেলবার দিছি লোকাল দেওয়া না, আমি কোনো ব্যবসা বাণিজ্য হয় নাই। এই বছর আমার ফোরজের দেশে সরকারিভাবে এই ফোরজেটা আমি উৎপাদন করছি। আল্লাহ যদি আমার এই ফোরজেডে যদি ব্যবসা বাণিজ্য দেয়। উৎপাদিত আলু সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় মাঠে স্তূপ করে রাখতে বাধ্য কৃষকরা। কেবল একটি হিমাগারের অভাবে প্রতি বছর সেই স্তূপকৃত আলুর বড় অংশ পচে নষ্ট হয়। প্রান্তিক চাষিদের যাবিত জীবনও দুর্বিষহ হতে থাকে। কোলেস্টার নাই, কিছু নেই, থোয়া যায় না। যে এইবার কোলেস্টার থাকলে আমরা থুইতে পারতাম, তাহলে এইবার বেশি দাম হইলে আমরা বিক্রি করতে পারতাম। এটি তো হয় না। কোলেস্টার করা খায় তাই আমাকে একটু উপকার হইতে নিয়ে 2 বস্তা থইতাম, আসতে দাম একটু বেতন দিই, এত নাই। সংরক্ষণের ভালো ব্যবস্থা না হলে আগামীতে আরও কমবে আলুর আবাদ, এমন সংখ্যা কৃষি কর্মকর্তার। এই অঞ্চলে আলুর উৎপাদনের বিশাল সম্ভাবনাকে টিকিয়ে রাখতে হিমাগারের বিকল্প নেই বলেই মনে করেন কৃষিবিদরা। আমন ধান কর্তনের পরে আমার এখানে প্রচুর জমি পতিত থাকে, সেই জমিগুলোতে কিন্তু আলু উৎপাদন করা যাইতে পারে। তার আলু উৎপাদন হলে আমাদের এখানে মুগ হয়, মুগেরও কিছু জমিতে আলু আসবে, যার ফলে একটা আলুর একটা সম্ভাবনা এই অঞ্চলে কলাচিপা, কলাপাড়া এবং পটুয়াখালী সদর এই উপজেলাগুলোতে আমরা দেখতে পাই। তবে আশার বাণী শোনালেন সরকারি এই কর্মকর্তা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা স্থানীয় যারা কৃষি উদ্যোক্তা রয়েছেন বা কৃষি পণ্যের ব্যবসায়ী রয়েছেন, তারা এইখানে ব্যক্তি পর্যায়ে বা প্রাইভেট সেক্টরে বা বেসরকারিভাবে যদি কোনো কোল্ড স্টোরেজ স্থাপন করতে পারেন, সেই বিষয়ে আমরা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশের আলুর ঘাটতি পূরণে দ্রুত হিমাগার স্থাপনের পাশাপাশি ন্যায্য দাম নিশ্চিতে কার্যক্রম পদক্ষেপের তাগিদ সকলের। শাজদিন অন্তরা, যমুনা নিউজ। আন্তঃকল লেনদেন ব্যবস্থায় মনিটরিংয়ে নিয়োজিত আইসিএক্স এর কার্যক্রম বন্ধের প্রস্তাব করা হয়েছে নতুন টেলিকম পলিসিতে। প্রায় 1.5 যুগ আগের ব্যবস্থায় ফেরার জন্য চলছে তোড়জোড়। দেশীয় উদ্যোক্তাদের হঠিয়ে এই কার্যক্রম বিদেশিদের হাতে তুলে দেওয়ার সমালোচনা করছেন প্রযুক্তিবিদরা। নতুন টেলিকম পলিসি রিভিউতে দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী। টেলিযোগাযোগ খাতে প্রায় 1.5 যুগ আগে প্রণয়ন করা হয় আইএলডিটিএস নীতিমালা। পরবর্তীতে যার আওতায় আন্তঃকল লেনদেন মনিটরিং করার জন্য ইন্টারকানেকশন এক্সচেঞ্জ বা আইসিএক্স লাইসেন্স প্রদান করা হয়। ফলস্বরূপ অপারেটরদের কল রেকর্ড মুছে ফেলা বা বিল ট্যাম্পারিং এর পথ চিরতরে বন্ধ করে দিতে সক্ষম হয় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। তবে আইসিএক্স লাইসেন্সধারীদের কার্যক্রম বন্ধ করে আবারও পূর্বের ধারায় ফিরে যাওয়ার পায়তারা চলছে। মোবাইল অপারেটরদের স্বার্থ রক্ষায় এই উদ্যোগের পথনকশা তৈরি করে বিগত অন্তর্বর্তী সরকার। টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি 2025 অনুমোদনের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের বিনিয়োগে পরিচালিত আইসিএক্স লাইসেন্স বাতিলের প্রস্তাব করা হয়। টেলিকমিউনিকেশনস ইনফ্রাস্ট্রাকচার অপারেটর অব বাংলাদেশের অভিমত, এ ধরনের প্রস্তাব বাস্তবায়ন হলে টেলিকম খাত থেকে সরকারের রাজস্ব আয়ে বড় ধরনের ভাটা পড়বে। আমাদেরকে বাদ দিয়ে যে আপনার ইউনিফাইড লাইসেন্সের মাধ্যমে মোবাইল অপারেটর বিদেশি অপারেটর হাতে তুলে দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে কী হবে যে আগের যে প্রতিবন্ধকতা যেটা ছিল, কল ডিটেল রেকর্ড ফাঁকি দেওয়ার যে একটা প্রবণতা ছিল, সেগুলো কিন্তু ফিরে আসবে। বিটিআরসির তথ্য বলছে আইসিএক্স এর মাধ্যমে বর্তমানে সরকার বছরে অতিরিক্ত রাজস্ব আয় করছে প্রায় 300 কোটি টাকা। 2008 এর পর থেকে প্রায় 8,500 কোটি টাকার বেশি সরকারি কোষাগারে জমা পড়েছে। নতুন নীতিমালা অনুযায়ী 2027 সালে আইসিএক্স ব্যবস্থা বিলুপ্ত করা হলে বড় অপারেটরের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঝুঁকি বাড়বে এমন আশঙ্কা প্রযুক্তিবিদদের, যার খেসারত দিতে হবে ছোট অপারেটরদের গ্রাহকদের।
আইসিএক্সটা কি আমাদের ইন্টার অপারেটর কানেক্টিভিটি মেনটেন করার জন্য। যে কোনো একটা টেলিকম অপারেটর তার যদি গ্রাহক সংখ্যা 20 কোটি থাকে, 10 কোটি গ্রাহক থাকে, সে ইচ্ছা করলে অন্য কোনো অপারেটরকে যদি ইউএন কানেক্টিভিটি কিংবা ইন্টার অপারেটর কানেক্টিভিটি ইনশিওর না করে, তখন কিন্তু আপনার অফনেট কলগুলি করা সম্ভব হবে না। তার মানে বড় অপারেটর ডে বাই ডে বড় হতেই থাকবে। অন্তর্বর্তী সরকারের লাইসেন্সিং পলিসিতে ইন্টারকানেকশন অবকাঠামোয় 23টি অপারেটরের 4,000 কোটি টাকার দেশীয় বিনিয়োগ ঝুঁকিতে পড়েছে, এমন অভিমত অ্যাসোসিয়েশন অব আইসিএক্স অপারেটরস অব বাংলাদেশের। এখন 23টা আইসিএক্স আছে অপারেশনাল, সবগুলোই বাতিল হয়ে যাবে। 23টা দেশীয় কোম্পানি বন্ধ হবে, হাজারে হাজারে এমপ্লয়ি চাকরিচ্যুত হবে, এই ফ্যামিলিগুলো বিধ্বস্ত অবস্থায় পড়বে এবং আরও নানাবিধ অসুবিধার সৃষ্টি হবে। টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি 2025 বাস্তবায়নের আগে তা পর্যালোচনার উদ্যোগ নিচ্ছে বর্তমান সরকার। টেলিযোগাযোগ মন্ত্রী জানান, স্থানীয় উদ্যোক্তাদের বিনিয়োগ সুরক্ষার বিষয়টি প্রাধান্য দেওয়া হবে। We are not here to cancel licenses or মানে কারো লেজ টেনে ধরবো না। আমরা শুধু দেখতে চাচ্ছি যে সব কিছুই নিয়ম মাফিক হয়েছে কিনা। দ্যাটস আওয়ার কনসার্ন অনলি, নাথিং এলস। 2007 সালে দেশের টেলিযোগাযোগ খাতে বেরিয়ে আসে এক ভয়াবহ দুর্নীতির চিত্র। আইসিএক্স প্রতিষ্ঠার আগে সরকারের হাজার হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয় মোবাইল অপারেটররা। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রায় 1000 কোটি টাকা জরিমানাও করে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। যে কোনো সময় ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ। জানান, যুক্তরাষ্ট্রকে কোনোভাবে বিশ্বাস করেন ইরান, কারণ যে কোনো মুহূর্তে পুনরায় আগ্রাসন চালাতে পারে দেশটি। সেটি প্রতিরোধে সদা প্রস্তুত সশস্ত্র বাহিনী। তিনি আরও বলেন, অজ্ঞতা আর বিচক্ষণতার অভাবের কারণে ইরানি বন্দরগুলোর উপর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন এর সিদ্ধান্ত থেকে পিছু না হটলে হরমুজ প্রণালীতে সীমিত রাখা হবে জাহাজ চলাচল। কালিবাফ আরও বলেন, মার্কিন ইসরায়েল যৌথ বাহিনীর কার্যকলাপের উপরই নির্ভর করবে ইরান ও লেবাননের যুদ্ধবিরতির মেয়াদ। তিনি জানান, বরাবরই প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক রাখার ব্যাপারে তেহরান আগ্রহী। এটি সম্ভব না হলে বুঝতে হবে লেবাননের ঠিকঠাক কার্যকর হয়নি যুদ্ধবিরতি। হরমুজ ইস্যুতে মাথা চারা দিয়ে ওঠা সংকট এবং ইরানের সাথে শান্তি আলোচনার বিষয় পর্যালোচনা করতে জরুরি বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে হয় এই বৈঠক। তথ্যটি নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম এক্সিওস। শনিবার আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সাইথ এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। আরও ছিলেন হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ, বিশেষ দূত এবং তদন্ত সংস্থা সিআইএর কর্মকর্তারা। ট্রাম্প জানান, ইরানের সাথে আলোচনা এখনও অব্যাহত। চুক্তির পথে দেশটির চূড়ান্ত অবস্থান সম্পর্কে আজ দিনের শেষে তিনি নিশ্চিত হতে পারবেন। চতুরতা দেখিয়ে আবারও হরমুজ প্রণালী বন্ধের পায়তারা করছে ইরান। তবে কোনো রকম চাপ প্রয়োগ করেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা আদায় করা সম্ভব নয়, দাবি ট্রাম্পের। ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ফাতালিকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। হরমুজ প্রণালীর পথে ভারতের পতাকাবাহী দুটি ট্যাঙ্কারে গুলিবর্ষণের ঘটনায় চাওয়া হয় জবাবদিহিতা। পাকিস্তান, আফগানিস্তান ও ইরান বিষয়ক ডেস্কের যুগ্ম সচিবদের পর ভারতের পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ করেন তিনি। শুক্রবার প্রণালীর পথে থাকা জগর্ণব ও সানমার হেরাল্ড নামের দুটি ভারতীয় জাহাজের উপর হামলা চালায় আইআরজিসি। সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্যের বরাতে জানা গেছে, এই হামলার প্রেক্ষিতে ইরানি সরকার বরাবর একটি আনুষ্ঠানিক প্রতিবাদ লিপি পেশ করেছে নয়াদিল্লি। বাণিজ্যিক জাহাজগুলোর অবাধ চলাচল এবং নাবিকদের নিরাপত্তার বিষয়টিও ইরানের উচ্চ পর্যায়কে অবহিত করতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন পররাষ্ট্র সচিব। দ্রুততম সময়ে হরমুজের পথে ভারতগামী জাহাজ চলাচলের প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক করতে ইরান সরকারের প্রতি আহ্বান জানান তিনি। কয়েক বছর ধরে রহস্যজনকভাবে নিহত বা নিখোঁজ হচ্ছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ বা পরমাণু বিজ্ঞানীরা। সবশেষ বৃহস্পতিবার নিজ বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় আরও এক বিজ্ঞানীর মরদেহ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ঘটনাগুলো স্বাভাবিক। তবে প্রশ্ন তুলেছেন রিপাবলিকান আইন প্রণেতা এরিক বার্লেনসন। তার ধারণা, এর পেছনে রাশিয়া, চীন ও ইরানের মতো বিদেশি শক্তির হস্তক্ষেপ রয়েছে।
মেজর জেনারেল উইলিয়াম ম্যাককাসল্যান্ড। যুক্তরাষ্ট্রের রাইট প্যাটারসন বিমানঘাঁটিতে অবস্থিত এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরির সাবেক কমান্ডার ছিলেন তিনি। চলতি বছর ফেব্রুয়ারিতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা। পারমাণবিক অস্ত্র কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত সরকারি ঠিকাদার স্টিভেন গার্সিয়াও 2025 সালে হন নিখোঁজ। একই বছর নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির পরিচালক মনিকা জাসিন্টো হাইকিং করতে গিয়ে আর ফেরেননি। রহস্যজনক মৃত্যু হয়েছে ওই ল্যাবের আরও 2 বিজ্ঞানী ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড এবং মাইকেল হিক্সের। অ্যান্টি গ্র্যাভিটি প্রযুক্তি নিয়ে গবেষণাকারী মার্কিন বিজ্ঞানী অ্যামি এসক্রিসকে নিজ বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পায় পুলিশ। গেল 2-3 বছরে পরমাণু কিংবা মহাকাশ গবেষণার সাথে জড়িত 10 থেকে 12 জন মার্কিন বিজ্ঞানী নিখোঁজ কিংবা নিহত হয়েছেন। এসব ঘটনাকে বেশ স্বাভাবিকভাবেই নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আত্মবিশ্বাসের সাথে জানান 1.5 সপ্তাহের মাঝেই হবে রহস্যের উদ্ঘাটন। এগুলো অন্যান্য সাধারণ ঘটনার মতোই তদন্ত চলছে। 1.5 সপ্তাহের মধ্যে মূল কারণও জানা যাবে। নিহতদের মধ্যে কয়েকজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। দ্রুত বিষয়টি খতিয়ে দেখা হবে। অবশ্য শীর্ষ বিজ্ঞানী ও গবেষকদের রহস্যজনক পরিণতিকে স্বাভাবিক ঘটনা বলে উড়িয়ে দিতে পারছেন না রিপাবলিকান কংগ্রেসম্যান এরিক বার্লিসন। তার সন্দেহ এসব ঘটনার সাথে চীন, রাশিয়া বা ইরানের মতো বিদেশি শক্তির হাত থাকতে পারে। প্রত্যেকটি ঘটনা বেশ কাকতালীয়। এ ব্যাপারে FBI সহ দেশের শীর্ষ তদন্ত সংস্থাগুলোর মনোযোগ দেওয়া উচিত। দেশের শীর্ষ বিজ্ঞানীরা যেন নিরাপদ ও সুরক্ষিত থাকেন তা নিশ্চিত করা প্রয়োজন। মার্কিন এই আইন প্রণেতার দাবি, নিহত এসব মার্কিন বিজ্ঞানীর কাছে মহাকাশ প্রযুক্তি, প্রতিরক্ষা কিংবা UFO বিষয়ক সংবেদনশীল ও গোপন তথ্য ছিল। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। খেলার খবর। আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। সোমবার সকাল 11টায় মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। শনিবার অনুশীলন করেনি 2 দলের কেউই, তবে আজ একাডেমি মাঠে সকাল 10টায় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। আর নিউজিল্যান্ডের প্র্যাকটিস সেশন ইনডোরে দুপুর 2টায়। প্রথম ম্যাচে ব্ল্যাক ক্যাপদের কাছে 26 রানে হেরে কিছুটা ব্যাকফুটে টাইগাররা। সেই ম্যাচে বরাবরের মতোই চোখে পড়েছে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। তবে ম্যাচে ফিরতে মরিয়া মেহেদী মিরাজের দল। অপরদিকে 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে থেকে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ডও। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের টেস্টের জন্য পূর্ণশক্তি দল ঘোষণা করেছে পাকিস্তান। সংশয় থাকলেও শান মাসুদকে টেস্ট দলের অধিনায়ক বহাল রেখেছে PCB। এছাড়াও দলে ডাক পেয়েছেন 4 জন আনক্যাপড ক্রিকেটার। 16 সদস্যের স্কোয়াডে নতুন মুখ আবদুল্লাহ ফজল, আহমাদ বাট, আজান আওয়াইস ও মোহাম্মদ গাজী। আগামী 27 এপ্রিল করাচিতে ক্যাম্প শুরু করবে পাকিস্তান। এদিকে বাংলাদেশ সফরে পাকিস্তানের হেড কোচের দায়িত্বে থাকবেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ, ব্যাটিং কোচ আসাদ শরীফ এবং বোলিং কোচ উমর গুল। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।